নমস্কার। মুখ্যমন্ত্রী একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি খেয়ে গেলেন। কে খেলা খাওয়ালেন, কোন উদ্দেশ্যে খাওয়ালেন, সেই বর্ণনায় আমি তার পরে আসছি। কিন্তু গতকাল জাপানের একটা অখ্যাত বিশ্ববিদ্যালয় তার হাতে ডিলিট তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে যতটা উচ্ছ্বসিত দেখাচ্ছিল, তা থেকে মনে হলো এর পিছনে কাদের হাত আছে এবং কিভাবে তাকে ম্যানেজ করেছে তারা, সেটা তিনি ধরতেই পারেননি। এমনিতেই দেখুন, প্রথমত কোনো ভদ্রলোকের ইউনিভার্সিটি কোনো রাজনৈতিক নেতাকে সচরাচর ডিলিট দেয় না। হ্যাঁ, তিনি যদি নেলসন ম্যান্ডেলা হন বা বিশপ টুডু হন তাহলে অন্য কথা, মাদার টেরিজা হন সেটা অন্য কথা। কিন্তু একটা জাপানের অখ্যাত বিশ্ববিদ্যালয়, নাম যার ওকিয়ামা ইউনিভার্সিটি, তারা হঠাৎ কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে ডিলিট দিয়ে গেলেন। এর থেকে বোঝা যায় হয় মুখ্যমন্ত্রী নিজের কি বলবো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বলে কিছু নেই, আর নয় তিনি তৈলমর্দন এতটাই পছন্দ করেন যে কালকে যদি বিহারের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এসে বলে আমরা ডিলিট দেব, হয়তো গত বছর তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়, তাহলে সেটাও তিনি রাজি হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী জানেন না যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির কথা নয় বাদই দিলাম, তিনি ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ দুটি শিক্ষায়তনের ডিলিট পেয়েছেন। সেখানেও 7 মণ তেলের ব্যবস্থা ছিল, সেটা পরের কথা। তার মধ্যে একটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়টি যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর ব্যাপারটা গতকালের ডিলিট নেওয়ার পরে দাঁড়ালো এইরকম যে আমি MA পাস করে, MPhil করে, PhD করে ডক্টরেট উপাধি পেয়েছি, তারপর আবার আমি আন্ডারগ্রাজুয়েট ক্লাস করতে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। একটু তত্ত্ব তালাশ করে দেখলে মুখ্যমন্ত্রী বুঝতে পারতেন যে এই যে একটা ওকায়ামা ইউনিভার্সিটি, এদের ডিলিটের গুরুত্ব বা গর্ব কলকাতা বা যাদবপুরের চাইতে অনেক কম। কেন বলছি এ কথা, আগে সেটা একটু বিস্তারিত বলে নিই। সেটা হচ্ছে, দেখুন, আমি আজকে এই বিশ্ববিদ্যালয় কোথায় কি পড়ায় না পড়ায়, কলকাতায় কি তাদের উৎসাহ, এইসব নিয়ে যথেষ্ট গবেষণা করেছি। গবেষণা করতে গিয়ে দেখলাম যে ভারতবর্ষে জাপানের বড়, মেজো, ছোট সব ধরনের বিশ্ববিদ্যালয়েরই একটা করে ইন্ডিয়া অফিস আছে। তার মধ্যে এই ওকায়ামা ইউনিভার্সিটির ইন্ডিয়া অফিসটি হচ্ছে কলকাতায়, যেটা বড় কোনো বিশ্ববিদ্যালয়ে কলকাতার ধারে কাছ দিয়ে যায়নি। আর হবিত সেটা সল্ট লেকেই। এরপরে সংযোগ টানতে আপনাদেরও সুবিধা হবে, তাই লোকেশনটা বলে দিলাম। ইউনিভার্সিটি অফ টোকিও, তাদের ইন্ডিয়া অফিস নতুন দিল্লি। কিউশু ইউনিভার্সিটি দিল্লি, হোক্কাইডো ইউনিভার্সিটি দিল্লি, ইউনিভার্সিটি অফ সুকুবা দিল্লি এবং ব্যাঙ্গালোর, কেইও ইউনিভার্সিটি মুম্বাই, ওয়াসেদা ইউনিভার্সিটি দিল্লি, ওসাকা দিল্লি,
টোহুকু দিল্লি, নাগোয়া ইউনিভার্সিটি দিল্লি, আর কোবে ইউনিভার্সিটি বলে আরেকটা ইউনিভার্সিটি আছে যাদেরও ইন্ডিয়া অফিস কলকাতায়। এছাড়াও আর যা দেখতে পাচ্ছি দিল্লি, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর। এখন এই যে বিশেষ বিশ্ববিদ্যালয়টি, এদের স্ট্যান্ডিংটা কি? প্রত্যেকটা ইউনিভার্সিটিরই তো একটা অফিসিয়াল র্যাঙ্কিং থাকে, যেমন টাইমস গ্রুপ একটা র্যাঙ্কিং বের করে, তেমনি আন্তর্জাতিক স্তরেও কিছু র্যাঙ্কিং হয়। সুতরাং আমি একটু গবেষণা করতে গিয়ে দেখলাম যে প্রথমে যেগুলোকে প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউট বলে জাপান মনে করে কিংবা বহির্বিশ্ব মনে করে, এই ওকায়ামার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির একটা র্যাঙ্কিং আছে, যেটা একটা আন্তর্জাতিক র্যাঙ্কিং, বাই অ্যান্ড লার্জ অ্যাকসেপ্টেড বাই দ্য এন্টায়ার একাডেমিক কমিউনিটি। তাতে এই ইউনিভার্সিটি ওকায়ামার র্যাঙ্কিং হচ্ছে 951 থেকে 1000-এর মধ্যে। 2026, 2025-এও এর র্যাঙ্কিং ছিল 851 থেকে 900, মানে এক বছরে 100 ধাপ নেমে গেছে এই বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশনের মতে এর গ্লোবাল র্যাঙ্কিং 351 থেকে 400-র মধ্যে। আমেরিকার নিউ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিস র্যাঙ্কিং হচ্ছে 974, আর একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস সাংহাইতে একটা প্রতিষ্ঠান আছে যাকে সংক্ষেপে বলে ARWU, তাদের মতে 501 থেকে 600-র মধ্যে। আর এডুকেশনাল র্যাঙ্ক 2025-এ 473, আর তার মানে কি? তার মানে জাপানের টপ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই ওকায়ামা পড়েই না। কলকাতা বা যাদবপুরের পজিশন গ্লোবাল র্যাঙ্কিং বলুন, অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলুন, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এরা তাহলে হঠাৎ কলকাতায় একটা ইন্ডিয়া অফিস ফেঁদে বসেছে কেন? কেন বাকি ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবাই যেখানে হয় দিল্লি নয়, মুম্বাই নয়, ব্যাঙ্গালোর, চেন্নাই যাচ্ছে, তারা এই মরা রাজ্যে এসেছে কেন? আর এসেছেই যদি, তাহলে তারা বেছে বেছে সল্ট লেকে অফিস করেছে কেন? এই রহস্যের সমাধান করতে হলে আপনাদের খুব ভালো করে এই যে ডিলিট প্রদর্শনের যে ছবিটি আমি আপনাদের দেখাচ্ছি, সেটা একটু মন দিয়ে দেখতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এই ডিলিট সাম্মানিক ডিগ্রিটি কে তুলে ধরেছেন, কার হাতে রয়েছে এটা? তাকে কলকাতার অভিজাত মহলের প্রায় সকলেই চেনেন। তিনি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় নামক একটি মস্ত বড় খুড়োর কলের মালিক, এবং তিনি আসলে এই ওকায়ামার সঙ্গে তার একাডেমিক টাই আপ আছে। কেননা কোনো প্রতিষ্ঠিত জাপানি বিশ্ববিদ্যালয় তো এইরকম একটা আপস্টার্ট সবে জন্ম নেওয়া ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করবে না।
এই ওকায়ামা যদি আইআইটি খড়গপুর বা যাদবপুরে যেত আর গিয়ে বলতো আমরা একটা এমওইউ করতে চাই, তাহলে তারা জবাব পেত আচ্ছা ঠিক আছে 5 বছর পরে আসবেন। কেননা আমাদের এই আইআইটিগুলো কিংবা যাদবপুর এই জাপানের সঙ্গেই তাদের যদি মোট একত্র করে দেখা যায় তাহলে 100 উপর বেশি এমওইউ আছে, কিন্তু এই ওকায়ামা তাদের ধারে কাছে ভেড়ে না। কেন ভেড়ে না? তাদেরও একটা স্বার্থ আছে। কার কাছে ভিড়েছে তারও একটা স্বার্থ আছে, এবং সে কিভাবে ম্যানেজ করলো সেটাও একটা কাহিনী। এই 3টে কাহিনী আমি পরপর বলে যাচ্ছি। দেখুন, এমনিতেই জাপানের পপুলেশন ইজ এজিং সো ফাস্ট যে সেটা এখন ওই দেশের একটা মস্ত বড় শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাপান তাই ঠিক করেছে শিক্ষায়তনের দরজা তারা বহির্বিশ্বের জন্য ধীরে ধীরে খুলে দেবে, এবং ছাত্র পাকড়াও করার একটা গন্তব্য হিসেবে ভারতবর্ষের অবশ্যই একটা গুরুত্ব আছে। সুতরাং তারা সবাই একটা করে ইন্ডিয়া অফিস খুলে আসলে তাদের লক্ষ্য যত বেশি করে সম্ভব ভারতীয় ছাত্রদের, যারা মেধাবী, যারা ভবিষ্যতে যাদেরকে খুব বড় বড় কাজ করতে দেখা যাবে, তাদেরকে যত বেশি করে পারা যায় উৎসাহিত করে জাপানে নিয়ে যাওয়া। এই ওকায়ামার কিন্তু নিজের কোনো মুরদ সেভাবে নেই, ফলে তাদের দরকার ছিল একটা সাম কাইন্ড অফ এ পার্টনারশিপ, যাকে বলে এরা যাকে বলছে এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আসলে এমওইউ শুনলেই না আমার সোমনাথদার কথা মনে পড়ে যায়। কত তাকে অকারণে প্যাক দিয়েছি, মৌদাদা মৌদাদা বলেছি। সে যাই হোক, এই যে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় মানে যাদের জাত আছে তারা কেউ এই ধরনের একটা নবজাতক একাডেমিক এক্সেলেন্সের ক্ষেত্রে সাসপেক্ট একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো রকম সংস্রবই রাখবে না। কিন্তু ওকায়ামার মতলবটা তো তা নয়। দে ওয়ান্ট এ ফুটহোল্ড ইন বেঙ্গল, আর ফুটহোল্ড ইন বেঙ্গল মিন্স getting an entry pass to Navanno. So, who best can deliver it? জাপানিদের ওরকম দেখতে মনে হয়, অত্যন্ত ভদ্র লোকেরা জাপানে বাস করেন। আপনি একবার নমস্কার করলে তারা অন্তত 10 বার বাউ করে আপনাকে প্রতি নমস্কার করবেন। কিন্তু ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন তারা একটা মুরগি খুঁজছিলেন এসেনশিয়ালি, যার পিঠে ভর করে তারা রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। আর যার পিঠে ভর করেছেন, যাদের সঙ্গে এসএনইউ এর সঙ্গে যে চুক্তি হয়েছে, এখানে একটা মস্ত অপরচুনিটি দেখেছেন এই বঙ্গসন্তান মালিক, যে বাবা এদেরকে তো এটা খাওয়ানো যায়, যে বাবা দিদিমণিকে একটা ডিলিট দাও, তাহলে সব সিংহ দরজা বলো, পাশের দরজা বলো, সামনে পিছনে সমস্ত দরজা বাংলায় খুলে যাবে। এজেন্ডাটা কিন্তু ওই এসএনইউ কর্তার। তারা ওই ওকায়ামার ইন্ডিয়া অফিসকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করে নিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরতেই পারেননি।
আপনাদের একটা খবর দিই, এই কি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রথম কনভোকেশন তারা ডিলিট দিয়েছিল রতন টাটাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তখন তাদের মনেই পড়েনি। এই খবর পাওয়ার পরে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি মনে করেন অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, শিকাগো সবারই তাকে ডিলিট দেওয়া উচিত, তিনি এমন রেগে গেছিলেন যে এই এসএনইউর কর্ণধার তার ওই যে পারিষদ বৃত্ত সেখান থেকে একেবারে ছিটকে দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছিল। ফলে কোনো না কোনোভাবে দিদিমণিকে একটা ডিলিট জোগাড় করে দেওয়ার তাগিদ তার অনেক দিন ধরে ছিল। সেই তাগিদটাই তিনি পূরণ করে নিলেন পারস্পরিক স্বার্থ নির্ভর একটা সম্পর্কের উপর দাঁড়িয়ে। কেননা ইতিমধ্যেই শুনতে পাই এসএনইউর সঙ্গে এই ইউনিভার্সিটি যেসব চুক্তি হয়েছে তাতে আগামী বছর 10 জন এসএনইউর ছাত্র নাকি এই ওকায়ামায় লেখাপড়া করতে যাবে এক্সচেঞ্জ প্রোগ্রামে। ওকায়ামা কাউকে পাঠাবে কিনা আমার সেটা মনে হয় না। সবচেয়ে বড় কথা, এই ওকায়ামা করেটা কি? দেখুন, এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে একটি সরকারি বিশ্ববিদ্যালয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে যাদের কাজ হলো একই সঙ্গে লেখাপড়া করানোর পাশাপাশি জাপান সরকারের দূত হিসেবে কাজ করা, অর্থাৎ ভারত জাপান সম্পর্ক যাতে আরো মসৃণ হয়, যাতে কোথাও কোনো অসুবিধা হলে দে ক্যান ব্রিং ইট টু দ্য নোটিস অফ দেয়ার ওন গভর্নমেন্ট। এই কাজগুলো এদের মধ্যে দিয়ে করা হয়। এখন একাডেমিক ক্ষেত্রে এদের ব্রিলিয়ান্স কি আছে না আছে জানা নেই, কিন্তু এটা হচ্ছে এসেনশিয়ালি একটা ওয়ার্কম্যান লাইক ইউনিভার্সিটি। এটা একটা রিভিউতে পড়ছিলাম, ইট ইজ গুড ফর অ্যাপ্লাইড রিসার্চ, লোকাল ইম্প্যাক্ট and international soft diplomacy, but not a magnet for academic superstars. তার মানে রতনে রতন ভালোই চিনেছে, আর এক রতন আরেক রতনকে ব্যবহার করে যাকে তেল দেওয়া বড্ড প্রয়োজন তাকে ঠিক তেলও দিয়ে দিয়েছে। এবং আপনারা দেখুন, ডিলিট পেয়েছে কে? মুখ্যমন্ত্রী। ছবিতে এই সাম্মানিক ডিলিটটি ধরে দাঁড়িয়ে আছেন কে? এসএনইউ চ্যান্সেলর। কেন? তার কি অকাত? তিনি ধরে থাকবেন কেন মুখ্যমন্ত্রীর ডিলিট? সুতরাং এই যে আত্মম্ভরিতা, এখান থেকেই কিন্তু তার উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। সুতরাং তিনি ব্যবহার করেছেন ওকায়ামাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আর ওকায়ামা যেহেতু প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ করতে গেলে কলকে পাবে না, তারা পাত্তাই দেবে না, অতএব একটা ভুঁইফোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তারা চুক্তি করে বসে আছে। এখন এটাকে কি বলবো, সাধারণত টোকিও
সরকার কখনো রিজিয়নাল পলিটিশিয়ানদের নম্বরই দেয় না, কেননা তারা গ্লোবাল লিডারদের পেতে অভ্যস্ত। আর যারা গ্লোবাল লিডার পাবে না, বেস্ট অফ একাডেমিক মাইন্ড যাদের দিকে তাকিয়েও দেখবে না, তাদের প্রয়োজন কিছু এসএনইউ মার্কা প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ, যাতে একই সঙ্গে অনেক কিছু করা যায়। একটা ফিজিক্যাল জাপানিজ হাব তৈরি করা যায় ইন বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলের সিএম এর সঙ্গে বেশ ভাব ভালোবাসা করা যায়। এটা খুবই দরকার জমির জন্য, নীতির জন্য, ইনভেস্টমেন্ট ক্লাইমেটের জন্য। আর জাপানের ইদানিংকালের আন্তর্জাতিক কৌশলটাই হলো তারা এখন এই মিড টিয়ার ইউনিভার্সিটিগুলোকেই গ্রাসরুট ডিপ্লোম্যাসির জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। কেন নিয়েছে? একে তো এগুলো খুব সহজ যে পাওয়া যায়, সহজলভ্য, চিপার, আর লেস স্ক্রুটিনি। অর্থাৎ একটা বড় প্রতিষ্ঠান আরেকটা বড় প্রতিষ্ঠানের সঙ্গে যখন এমওইউ করে তখন দে আর সাবজেক্টেড টু রিগারাস স্ক্রুটিনি। কিন্তু কোথাকার জাপানের এডুকেশন লিগের ওই বালি প্রতিভার সঙ্গে ভারতবর্ষের এডুকেশন লিগে 4th ডিভিশনে খেলা একটা বিশ্ববিদ্যালয়ের চুক্তি হলো কি হলো না, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। ধরুন এই যেমন ইউনিভার্সিটি অফ টোকিও, প্রিমিয়ার অর্গানাইজেশন, তাদের এমওইউ আছে কাদের সঙ্গে? আইআইটি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, কিয়োটোর আছে আইআইটি বম্বে, ওকাইয়ামা আছে এনআইটি কুরুক্ষেত্র, আর এই এসএনইউর সঙ্গে। এখন একে বলা হয় যে এক্সেলেন্ট স্ট্র্যাটেজিক পজিশনিং। আর তাছাড়া এই যে ডিলিট দেওয়া হয়, এটা তো কোনো একাডেমিক মেরিটের স্বীকৃতি নয়। এর অর্থ হচ্ছে অ্যাক্সেস, অপটিক্স এবং দরজা খোলা, শিক্ষার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, এবং সফট পাওয়ার একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর জন্য। এবং এই খেলাটা ওকায়ামা ইজ প্লেইং ভেরি ওয়েল। এখন যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় বা খড়গপুরের আইআইটি, যেটা আগেই বললাম, এরা অনেক উঁচু জাতের প্রতিষ্ঠান এবং গ্লোবাল হেভিওয়েটদের সঙ্গে তাদের ওঠা বসা। যেমন ধরুন এই এনআইআরএফ ইন্ডিয়া র্যাঙ্কিং এ যাদবপুর হচ্ছে 9th, ইউনিভার্সিটি 18th ইন ইঞ্জিনিয়ারিং, আর কিউএস এশিয়া র্যাঙ্ক হচ্ছে 162, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ন্যাশনাল র্যাঙ্কিং 11, আর কিউএস এশিয়া র্যাঙ্ক 200 থেকে 250-র মধ্যে। আইআইটি খড়গপুরের র্যাঙ্ক জাতীয় স্তরে 5th আর কিউএস এশিয়াতে 59th। আর ওকায়ামার কিউএস এশিয়া র্যাঙ্কিং গ্লোবাল
হচ্ছে 951 থেকে 1000-এর মধ্যে। মুশকিল হচ্ছে একজন উচ্চাকাঙ্ক্ষী অথচ তুলনায় শিক্ষা দীক্ষা না থাকা একজন রাজনৈতিক নেতাকে এই ডিলিটের টুপি পরানো খুব সহজ। আপনারা কতজন জানেন আমি জানি না, ভারতবর্ষে এই রেকর্ড আর কেউ করতে পেরেছে বলে আমি শুনিনি। এই রায়চৌধুরীদের দুই ভাই দুটো ইউনিভার্সিটির মালিক, একই পরিবারের, একই মায়ের পেটের দুই সহোদর, দুটো বিশ্ববিদ্যালয়ের মালিক, এবং এদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা কি? অর্ডিনারি পাস গ্রাজুয়েট। কিন্তু ক্ষমতার দম্ভ এমন জিনিস যে এরা প্রত্যেকেই যে যার নিজের জমিদারিতে কোনো যোগ্য লোককে চ্যান্সেলর হতে দেয় না। এরা নিজেরাই সব নিজেদের ইউনিভার্সিটির চ্যান্সেলর হয়ে বসে আছে, যে বিশ্ববিদ্যালয়ে তাদের তুলনায় 1000 গুণ বেশি শিক্ষিত লোকেরা এদেরকে স্যার বলে। এখানেই গল্প শেষ নয়। আমার কাছে খবর আছে আরো দুটো ইউনিভার্সিটি তারা পেতে চলেছে, স্টেট ক্যাবিনেট রেকমেন্ড করে দিয়েছে। একটা নাকি হবে ফ্যাশন ইউনিভার্সিটি, আরেকটা হবে স্পোর্টস। শুনেছেন কখনো পশ্চিমবঙ্গে ফ্যাশন কিংবা খেলাধুলো? আসল কারণ এসব নয়, আসল কারণ ল্যান্ড গ্র্যাবিং। রিয়েল এস্টেট বাড়ানো। রিয়েল এস্টেট বাড়ানো মানে নেটওয়ার্থ বেড়ে যাওয়া। আর এই ধরনের পক্ষপাত যদি একজন মুখ্যমন্ত্রী শুধু একটি পরিবারকে দেখিয়ে থাকেন, তাহলে একটা কুইড প্রোকো তো অবশ্যই আছে। সেই কুইড প্রোকোটা কি? দুর্ভাগ্যজনকভাবে আমি সেটাও জানি, কিন্তু আজকেই সব বলে দিলে এই রহস্য রোমাঞ্চ সিরিজ পরবর্তীকালে আপনারা কেউ দেখবেনই না। সুতরাং এখানেই ইতি টানলাম। নমস্কার, ভালো থাকবেন।